আসসালামু আলাইকুম। রাজধানী এজাল কলেজের অনলাইন ক্লাসে আমার একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদের সুস্থতা কামনা করছি এবং সেই সূত্র ধরে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি, তোমরা আশা করি মনোযোগ সহকারে এগুলো দেখছো। তো আজকে আমি তোমাদের একটি অধ্যায়, যেটা হচ্ছে আমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে আরও একটি ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। তো চলো, আমাদের যে অধ্যায়টির আলোচ্য বিষয় ইল টু কল। আমরা জানি বন্ডের যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই অর্থায়নের ক্ষেত্রে সাধারণত বন্ডের মূল্যায়ন করা কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি। বন্ডটি যদি সাধারণত বার্ষিক ভিত্তিতে সুদটা প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা বছরে একবার সুদ দিয়ে থাকি, আর এটার ক্ষেত্রে সুদটা বছরে একবার পরিশোধ করা হয়। আর যদি বলা হয় অর্ধবার্ষিক ভিত্তিতে, তাহলে আমাদের সুদের যে প্রদানটা সেটা বছরে দুইবার আমরা দিই। আবার আমরা পরিশোধযোগ্য, এটা বলছি আমাদের যখন সব কিছুই দেয়া থাকবে, একটি বন্ডের নির্দিষ্ট মেয়াদ, সুদের হার এবং কুপন রেট, যেটাকে আমরা বলি কুপন রেট, প্রয়োজনীয় আয়ের হার, এই সকল বিষয়বস্তু সব কিছু উল্লেখ থাকে, তাকে আমরা পরিশোধযোগ্য বা কুপন রেট, কুপন বন্ড বলি। এই বন্ডটির সুদ আমরা দুইভাবে দিই, একটা হচ্ছে অর্ধবার্ষিক আর একটা বার্ষিক। তারপর বন্ডটি ছিল, যেটা ধরন বুঝে আমাদের বন্ডের মূল্যায়ন করতে হয়। তারপরের যে বন্ডটি ছিল সেটা ছিল অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ড, যে বন্ডের ক্ষেত্রে সবই দেওয়া থাকবে, শুধুমাত্র যে মেয়াদ এনের মান, যেটা আমরা জানি, সেই নির্দিষ্ট মেয়াদ বা সময়সীমাটা বন্ডের দেওয়া থাকবে না, তাকে আমরা অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ড বলি। যেটার এমবিটা আমরা বের করব হচ্ছে এমবি, ভিপিটা বের করব হচ্ছে আই ডিভাইডেড বাই কেডি, এই একটি ছোট্ট সূত্র দিয়ে। তারপরের যে আমরা বন্ডের ধরন জানলাম সেটা ছিল জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে যে বিষয়টি আগে ধরনটা চিহ্নিত করতে হয়। ধরনটা কি? যে সকল বন্ডের ধারকদেরকে তাদের কোনো প্রকার সুদ বা কুপন রেট দেওয়া হয় না, তার মানে জিরো, কুপন রেট জিরো, এখানে কোনো প্রকার সুদ দেওয়া থাকে না, দেওয়া হয় না, এই ধরনের বন্ডকে জিরো কুপন বন্ড বলা হয়। এই বন্ডের ক্ষেত্রে যে বন্ডের মূল্যায়নটা, সেটা সূত্রটা আমরা কি দেখেছিলাম? MB1 + KD টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, এবং আমরা মূল্যায়ন প্রায় সবগুলো সূত্রই অঙ্ক করেছি। তো আজকে আমি তোমাদের যে বন্ডের শুধু মূল্যায়ন করতে হয় না, বন্ডের কিছু প্রাপ্তিও হয়। একটা নির্দিষ্ট সময় বাজার মূল্যে বন্ডটি ক্রয় করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ধরে রাখা হয়, তারপর যে বন্ডটা থেকে আয় বা অর্জিত হয়, সে আয়টাকে বলা হয় বন্ডের হতে প্রাপ্তি। তো বন্ড হতে প্রাপ্তি আমরা সাধারণত বন্ডটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হয়। এখন এই বন্ড হতে প্রাপ্তিটা পরিমাপ করতে হয় তিনটা পদ্ধতির মাধ্যমে। এই তিনটা পদ্ধতির একটা ছিল YTM, একটা হচ্ছে YTM, একটা কি YTM। এই YTM পদ্ধতিটা, যেটা আমরা মেয়াদ পূর্তিতে আয়ের হার, সেটা আমরা গত টিউটোরিয়ালে তোমাদের শিখিয়েছি। যে সূত্রটা ছিল আমাদের আমরা আজকে শিখবো আবার, ঠিক আছে, সমস্যা নেই। তো YTMটা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, এটা একটি হচ্ছে পদ্ধতি। তিনটি পদ্ধতিতে বন্ড হতে প্রাপ্তি মূল্যায়ন, বন্ড হতে প্রাপ্তি পরিমাপ করা হয়, প্রাপ্তি পরিমাপ করা হয়। এই তিনটা পদ্ধতিতে বন্ডের যে প্রাপ্তি সেটা পরিমাপ করা হয়ে থাকে। তিনটা পদ্ধতির এক নম্বর হচ্ছে YTM, যেটা হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। আর দুই নম্বর হচ্ছে YTC, L2 কল, এটা হচ্ছে একটি পরিমাপ করার, বন্ডের প্রাপ্তি পরিমাপ করার একটি পদ্ধতি। তিন নম্বর হচ্ছে CY। এই পদ্ধতি তিনটির মাধ্যমে, এটা হচ্ছে C আর Y, এই পদ্ধতি তিনটির মাধ্যমে আমরা যেটাকে বলবো চলতি ইল্ড বা বর্তমান আয়ের হার, এই তিনটা পদ্ধতিতে সাধারণত বন্ডের যে প্রাপ্তি মূল্যায়ন করা হয় বা পরিমাপ করা হয়। আমরা এই YTMটা শিখেছি, আজকে আমি YTSCটা দেখাবো।
তো ওয়াইটিসি সূত্রটা আমি তোমাদেরকে একটু দেখাবো, তার আগে একটু অঙ্কটা দেখি আমরা। ওয়াইটিসিটা কি, ওয়াইটিসিটার সংজ্ঞাটা কি একটু আমরা লিখব। ওয়াইটিসি মানে হচ্ছে এল টু কল, ওয়াইটিসি এটার মানেটা হচ্ছে কি এল টু কল। এটাকে আমরা ইংলিশে এভাবে লিখি আর বাংলাতে এল টু কল। এই ওয়াইটিসিটার মানেটা কি বা সংজ্ঞাটা কি দেখো, সংজ্ঞাটা একটু আমি বলি তারপর শোনো সবাই। কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বে, কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয়, মেয়াদ পূর্তির পূর্বেই বন্ডটি তলব বা কল করা হয়, তখন যে আয়টা অর্জিত হয় তাকে ইএল টু কল বা ওয়াইটিসি বলা হয়। সংজ্ঞাটা কি, কোনো বন্ড যদি, কোনো সংজ্ঞাটা আমি লিখছি দেখো, কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয়, ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয়, তাহলে ওই সময় যে আয়টা অর্জিত হয় তাহলে ওই বন্ড হতে যে আয়টি আমরা পেয়ে থাকি বা যে আয়ের হারকে, যে আয় অর্জিত হয় তাকে ইল্ড টু কল, যেটাকে আমরা সংক্ষেপে বলি ওয়াইটিসি বলে। সংজ্ঞাটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, সংজ্ঞাটা কি বলেছে। কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই, দেখো একটা বন্ডের কিন্তু নির্দিষ্ট মেয়াদ থাকে তাই না, তো কোনো বন্ড যদি নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে, কে বন্ডটা ইস্যু করে, ইস্যুকারী প্রতিষ্ঠান, এই বন্ডটা যারা ইস্যু করে তাদেরকে বলা হয় ইস্যুকারী প্রতিষ্ঠান। এই ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ডটি যে মেয়াদ দিয়েছে সেই মেয়াদ পূর্তির পূর্বেই বন্ডটাকে প্রতিষ্ঠান কল করে বা তলব করে নিজের কাছে ফেরত নিয়ে নেয়, তখন বন্ডটি হতে যে আয়টা অর্জিত হয় তাকে তলব মূল্য বা ইল টু কল বলা হয়। তার মানে এখানে একটি মূল্য আমরা কিন্তু জানতে পাচ্ছি, সেটা কি তলব মূল্য। এই তলব মূল্যটা কখন পায়, যখন বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠান তার বন্ডটি নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বেই বন্ডটাকে নিজের কাছে ফেরত নিয়ে নেয়। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো একজন এবিসি একটি কোম্পানি তার 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। বন্ডটি কয় বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। যে বন্ডটির মেয়াদ হচ্ছে 10 বছর আর কোম্পানি হচ্ছে এবিসি কোম্পানি। এখন সেই বন্ডটি 3 বছর অতিক্রান্ত হওয়ার পর বা 5 বছর পর বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব মূল্য করা হয়। এখন বন্ডটি সে এবিসি কোম্পানি যে বন্ডটি 10 বছর মেয়াদি ইস্যু করেছিল সেটা সে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেই সেটা তলব করলো, তাহলে যে মূল্যটা এখন সে ইস্যুকারী প্রতিষ্ঠান যে মূল্যটা ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ডের যে ক্রয়কর্তা মানে বন্ড হোল্ডারদেরকে দিবে সেই আয়টাকে বলা হয় ওয়াইটিসি। এখন এই ওয়াইটিসি বের করতে হলে আমাদের কিন্তু তলব মূল্য, যে মূল্যটা হচ্ছে বন্ডের যখন ইস্যু করা হয় তখন একটা মূল্য থাকে, আর যখন বন্ডটি কল করা হয় মানে তলব করে নিয়ে নেওয়া হয় তখন একটা তলব মূল্য দেওয়া হয়। এই তলব মূল্যটা হচ্ছে যখন বন্ডটি নির্দিষ্ট মেয়াদের পূর্বেই প্রতিষ্ঠান থেকে ইস্যু করে ফেরত নেওয়া হয়।
এখন এই সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, আমরা এখন একটা সূত্র লিখব, পাশাপাশি অঙ্কও করব। দেখো তোমরা বোর্ডে কিন্তু একটি সূত্রের পাশাপাশি একটি অঙ্ক দেখতে পাচ্ছ, যে অঙ্কটি আমি সময় কারণে স্বল্পতার কারণে তুলে রেখেছি। দেখো এটা আমাদের সম্পূর্ণ বইয়ের অঙ্ক। কি বইয়ের অঙ্ক? উদাহরণ 3, পেজ নাম্বার তোমাদের বইয়ের মোহাম্মদ খালেকুজ্জামান বইটির। তোমরা অবশ্যই বইটার সাথে নিয়ে অঙ্ক করলেও দেখতে বসবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝবে না। দেখো উদাহরণ 3-এর পেজ নাম্বার হচ্ছে 552 পেজের। আচ্ছা, উদাহরণ 3টা যখন খুঁজবে তখন উদাহরণ 3ও যদি না মিলে তোমরা নামগুলো মিলাবে। ওকে, দেখো জনাব আলম সবুজ পাবলিশার্স লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। জনাব আলম একজন আর্থিক ব্যবস্থাপক, কি কোম্পানি? সবুজ পাবলিশার্স লিমিটেডের। তিনি নিম্নে 3টি বন্ডের কোম্পানিতে বিনিয়োগ করতে চান। তার কাছে পছন্দের জন্য 3টা কোম্পানি রয়েছে যেখানে সে বিনিয়োগ করতে আগ্রহী। এখন উক্ত বন্ডগুলোর বিবরণ তার কাছে দেওয়া আছে। এই বিবরণগুলো কি কি? 1 নাম্বার বন্ড, দেখো অলিম্পিক লিমিটেড 10 বছর মেয়াদি বন্ড, যার লিখিত মূল্য 1000 টাকা। অলিম্পিক একটা কোম্পানি যে নাকি 10 বছর মেয়াদি, কার লিখিত? ওই বন্ডটার লিখিত মূল্য কত? 1000 টাকা মূল্যে একটি বন্ড ইস্যু করেছে, যার মেয়াদ হচ্ছে 10 বছর, মানে এন এর মান 10 বছর আর লিখিত মূল্য কত? 1000 টাকায়। এখন কুপন রেট তখন সে দিচ্ছে কত পার্সেন্ট? 12%, মানে যেটা বার্ষিক সুদের পরিমাণটা তার লিখিত মূল্য 1000 টাকার উপর 12% ধার্য করলে আমরা বের করতে পারবো। এবার আসি 3 বছর পর। দেখো বন্ডটার কিন্তু মেয়াদ কত ছিল? 10 বছর, কিন্তু বন্ডটা কিন্তু অলিম্পিক কোম্পানি 3 বছর পরই, দেখো কি বলেছে, দেখো অঙ্কটা পুরাটা পড়লে একটু ক্লিয়ার হয়ে যাবে। 3 বছর পর বন্ডটি 1040 টাকায়, 1040 টাকায় 3 বছর পর বন্ডটি 1040 টাকা মূল্যে তলব করা হতে পারে। তার মানে 3 বছর পরেই বন্ডটি সে 1040 টাকা দিয়ে, ইস্যুকারী প্রতিষ্ঠান 1040 টাকা দিয়ে বন্ড হোল্ডারদের থেকে বন্ডটা ফেরত নিয়ে বা তলব করে নিতে পারে। তাহলে তলব মূল্য কত? তলব মূল্য হচ্ছে 1040 টাকা। ওকে, এবার আসি বন্ডটি বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে কত টাকা? 1085 টাকায়। তার মানে বন্ডের যে বাজার মূল্য, যেটা আমরা জানি সেল ভ্যালু, সেই সেল ভ্যালুটা হচ্ছে কত বর্তমানে? 1085 টাকা। এখন আমরা এই ইনফরমেশনটুকু থেকে, এই যে আমাদের 1 নাম্বার ইনফরমেশনটুকু থেকে আমরা আমাদের করণীয় কি বলেছে দেখো, অলিম্পিক কোম্পানি এর ইল টু কল নির্ণয় করো। দেখতে পাচ্ছ, অলিম্পিক কোম্পানি এর ইল টু কল নির্ণয় করতে বলেছে। তার মানে সে তো 10 বছর পর্যন্ত বন্ডে ধরে রাখলো না, সেই ইস্যুকারী প্রতিষ্ঠান অলিম্পিক কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড 10 বছর শেষ না হওয়ার আগেই 3 বছর পরে সে বন্ডটা কল করে বা তলব করে নিয়ে নিল। তাহলে এখানে এটি কোন সূত্র হবে? ইল টু কল। এই জন্যই বলেছে অলিম্পিক কোম্পানির ইল টু কল নির্ণয় করো। তো চলো করি, সমাধান করছি। সমাধান গ নাম্বার, অলিম্পিক কোম্পানি। গ নাম্বারটা কেন করছি? ক ও খ জ্ঞানমূলক, আবারও বলছি কতে জ্ঞানমূলক, খতে হচ্ছে অনুধাবন। তো এটা দুইটা থিওরিটিক্যাল পারবে। গ নাম্বারটা হচ্ছে ম্যাথ, সেটা আমরা করে দিব। অলিম্পিক কোম্পানি এর ইল টু কল আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় করা হলো, আমি লিখে ফেলেছি দেখো সমাধান। এখন আমরা জানি লিখব, আমরা জানি কি ইল টু কলের সূত্র জানি, ইল টু কল, যেটাকে আমরা বলি কি ওয়াইটিসি, তাই না? এই ওয়াইটিসি সূত্রটা এখন আমরা সূত্র নাম্বার দিচ্ছি তোমাদের সুন্দর করে নোট করে ফেলার জন্য। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্র। আমরা কি কি সূত্র দিয়েছি মনে আছে? বার্ষিক ভিত্তিতে পরিশোধযোগ্য কুপন বন্ডের ক্ষেত্রে বার্ষিক ভিত্তিতে একবার, অর্ধবার্ষিক ভিত্তিতে আরেকবার, দুইটা সূত্র। চিরস্থায়ী বন্ডের একটা, জিরো কুপন বন্ডের একটা, তাহলে হলো 4টা। আর এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম এর একটা, 5টা। আর এটা হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্র। আমরা সিরিয়ালি সব সূত্রগুলো নোট করে ফেলবো, আশা করি নোট করে ফেলেছো তোমরা। ওকে, তো দেখো ওয়াইটিসি সূত্রটা কি? এই সূত্রটাও আমরা ওয়াইটিএম এর সূত্রের মতোই একেবারে ইজি। আই প্লাস, দেখো আই প্লাস সিপি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। ওয়াইটিসি, দেখো সূত্রটা কি সুন্দর করে বের হয়ে গেছে। আমাদের সূত্রটা কিন্তু একেবারে ওয়াইটিএম এর সূত্রের মতো। ওয়াইটিএম এর সূত্রটা মনে আছে তোমাদের? আমি একটু পাশে লিখে দিই। দেখো ওয়াইটিএম এর সূত্রটা কি ছিল? ওয়াইটিএম এর সূত্রটা কি ছিল? আই প্লাস এমবি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, আবার নিচে এমবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2, এখানে 100 হবে।
এই সূত্রটা ছিল YTM এর সূত্র, আশা করি মনে আছে তোমাদের। এটা আমি লাস্ট টিউটোরিয়ালে করিয়েছিলাম, তো আজকেও করাবো। দেখো এই YTM আর YTCর মধ্যে পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছ? YTM এর মধ্যে যেমন আই ছিল, ঠিক আছে, এখানে YTCর মধ্যে আই আছে, আর এখানে MB ছিল, আর এখানে আসছে CP, আর SBটা SBর মতোই আছে। এন এর মানটা যেমন ভাগ দিয়েছি এখানেও তাই করেছি, ঠিক MB আর SB যোগ করেছি, এখানে 2 দিয়ে ভাগ দিয়েছি, এখানে MBর জায়গায় চলে আসছে শুধু CP, আর আমরা SBর সাথে CPকে মানে তলব মূল্য যেটা সেটার সাথে যোগ করেছি, বাজার মূল্যকে 2 দিয়ে ভাগ দিয়েছি, যে অ্যামাউন্টটা আমরা পেয়েছি ওটার সাথে আমরা 100কে গুণ করে শতকরায় বের করেছি, কারণ আমাদের এইটা হচ্ছে হার, আমরা বললাম বারবার হার বের করব, শতকরায় প্রকাশ বের করতে হবে। তো আমরা কিন্তু YTC সূত্র না, YTC সূত্র লিখছি, YTM এর না। তাহলে YTC সূত্রটা কি দেখতে পাচ্ছ? আমি এখানে এটার ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। দেখো এখানে প্রথমে আমরা কি লিখব? আই মানে কি? বার্ষিক সুদের পরিমাণ। ওকে, বার্ষিক সুদের পরিমাণ বের করার সূত্রটা কি? MB ইন্টু কুপন রেট, তাই না? তাহলে আমাদের প্রশ্নে MB কত? আমাদের প্রশ্নে MBটা কত? MB হচ্ছে লিখিত মূল্য, তাই না? তো MB হচ্ছে প্রশ্ন, দেখো কি বলেছে, জনাব আলম, না এটা না, 1 নাম্বার, অলিম্পিক লিমিটেড 10 বছর মেয়াদি বন্ড যার লিখিত মূল্য কত? 1000 টাকা। লিখিত মূল্য কত? 1000 টাকা। তার মানে MB হচ্ছে কত? 1000। আর কুপন রেট, প্রশ্নে কিন্তু সব কিছুই দেওয়া থাকবে। কুপন রেট বলেছে, দেখো কুপন রেট কত পার্সেন্ট? 12%। তার মানে এখানে 12% হচ্ছে কুপন রেট। তাহলে আমরা আই বের করতে পারি 1000 ইন্টু 12%। আমাদের কত আসিটা আমরা ক্যালকুলেটর করি, 120 আসবে মেবি। $120 টাকা। এটা হচ্ছে আমাদের বার্ষিক সুদের পরিমাণ, 120 টাকা আসছে। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সিপিটা কি। সিপিকে বলা হয় তলব মূল্য। সিপিকে বলা হয় তলব মূল্য, যেটা ইংলিশে বলা হয় কল প্রাইস। ওকে, তো এই তলব মূল্যটা আমাদের কত প্রশ্নে কিন্তু বলে দিয়েছে। দেখো 3 বছর পর বন্ডটি, এখানে দেখতে পাবে যে 3 বছর পর বন্ডটি 1040 টাকায়, বন্ডটার মেয়াদ ছিল 10 বছর, কিন্তু 3 বছর পরই বন্ডটি 1040 টাকায়, দেখো 1040 টাকায় তো মূল্যে তলব করা হতে পারে। তার মানে তলব করা হতে পারে কত টাকায়? 1040 টাকায়। তলব মূল্য কত? 1040 টাকা। তাহলে তলব মূল্য হচ্ছে 1040 টাকা, ঠিক আছে? আচ্ছা, আর এন এর মানটা কত? এন হচ্ছে মেয়াদ, যেটা হচ্ছে 10 বছর মেয়াদি, তাই না? আমাদের এখানে কিন্তু যে এন এর মান সেটা কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের 10 বছর, কিন্তু আমাদের তলব করে হয়েছে কয় বছরে? আমাদের কিন্তু 10 বছর পর্যন্ত বন্ডটি যায়নি। আমাদের বন্ডটা যখন অলিম্পিক কোম্পানি ইস্যু করেছে 10 বছর মেয়াদের, সে কিন্তু 3 বছর পরই বন্ডটা কল করেছে। তার মানে এন এর মানটা কিন্তু 10 ধরলে হবে না, তোমাকে ধরতে হবে 3 বছর। তার মানে এখানে 10 বছর না ধরে তুমি ধরবে কত? 3 বছর। ক্লিয়ার? তাহলে আমার এখানে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, কি কি বিষয় আমাদের দেওয়া আছে সেটাই আমরা জাস্ট বসাইছি। ফার্স্টে এমবি আর ইন্টু কুপন রেট কীভাবে বের করেছি, লিখিত মূল্যর সাথে কুপন রেটকে গুণ করে বার্ষিক সুদের পরিমাণ মানে আইটা বের করলাম। এমবি হচ্ছে 1000, কুপন রেট 12%, সিপি হচ্ছে তলব মূল্য যেটা 1040 টাকা, আর তলবের যে তলবের যে বছর, তলব বছর কত বছর? 3 বছর তলব করেছে, মানে 3 বছর পরেই বন্ডটাকে তলব করে ফেরত নিয়ে দিয়েছে। তাহলে 3 বছর হচ্ছে এন এর মান। ওকে, আর কিছু না। এবার আমি ডাইরেক্ট বসিয়ে দেব। দেখো আমি শুধু অঙ্কটা শুধু সূত্র অনুযায়ী এখানে যে ইনফরমেশনগুলো এটার ভিত্তিতে বসাবো। দেখো আমি বসাচ্ছি। আই হচ্ছে আমাদের 120 যোগ আমাদের সিপি কত 1040, এসবি কত, ও আরেকটি বিষয় সেটা হচ্ছে এসবি। এসবিটা কি? এসবিটা হচ্ছে বাজার মূল্য। তা আমাদের প্রশ্নে কিন্তু বাজার মূল্য সুন্দর করে বলে দিয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে বাজার মূল্য হচ্ছে 1085 টাকা।
1085 টাকা হচ্ছে আমাদের বাজার মূল্য। দেখো লিখে দিয়েছে বন্ডটি বর্তমানে বিক্রি হচ্ছে, মানে বাজার মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য, যেটা বিক্রি হচ্ছে কত টাকা? 1085 টাকায়। তাহলে এটা হচ্ছে 1085। এন এর মান কত? 3। আবার 1040 যোগ 1085 ডিভাইডেড বাই 2, আর এখানে তো এটা ডাইরেক্ট 100 দ্বারাই গুণ হবে। এই অ্যামাউন্টটা সম্পূর্ণ 100 দ্বারা লাস্টে গিয়ে গুণ করবে। প্রথমে আমি 1000 থেকে 1040 থেকে 1085 বাদ দিলে মাইনাস আসবে, সে মাইনাস অ্যামাউন্টকে 3 দিয়ে ভাগ দিব, তাহলে মাইনাসই আসবে। আর মাইনাস 120 থেকে আমরা যখন মাইনাস দিব, দেখো 1040 মাইনাস 1085 আমাদের ভাগ করলে 3 দিয়ে -15 আসে, তাই না? তাহলে আমার এখানে উপরে কি হবে দেখো, 120 প্লাস মাইনাসে কি হয়? -15। আর নিচের অংশটা কি হবে? 1085কে আমি 1040-এর সাথে গুণ করে 2 দিয়ে ভাগ দেব, তার মানে 1040 যোগ 1085, 2125 ভাগ 2 আমার চলে আসছে 1062.5 ইন্টু 100, এটা চলে আসছে। এখন আমি যখন 120 থেকে 120 মাইনাস 15 আমার চলে আসে 105। দেখো 105 ইন্টু 1062.5 ইন্টু 100, এটাকে যখন আমি ক্যালকুলেট করব আমার চলে আসবে দেখো ভাগ 1062.5, আমার এই অ্যামাউন্টটা চলে আসে, সেটা হচ্ছে আমার 9.88%। 9.88%। তার মানে আমার YTM বের হয়ে গেল কত? সুতরাং YTC আমার কত বের হয়ে গেল? YTC আমার বের হয়ে গেছে 9.88%। এটা হচ্ছে আমার ইল টু কল, যখন আমার বন্ডের অলিম্পিক বন্ডের ইল টু কল বের হয়ে গেল। আমি আবারও সম্পূর্ণ অঙ্কটা তোমাদের দেখাচ্ছি, দেখো সুন্দর করে প্রথমে লিখে ফেলবে সূত্রটা, তারপর লিখবে কি কি জিনিস দেওয়া আছে, তার উপর ভিত্তি করে সূত্রটা সুন্দর করে সাজিয়ে বসাবে। ওকে, ভুল করা যাবে না। দেখো YTC কিভাবে বের করতে হয়। ফার্স্টে আমরা যে আই মানটা সেটা বের করে নিয়েছি, আর সিপি হচ্ছে আমাদের তলব মূল্য, যেটা প্রশ্নে দেওয়া আছে 1040 টাকা। এসবি হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। ওকে, আর এন হচ্ছে আমাদের এনের বিষয়টা একটু মাথায় রাখতে হবে, কারণ এনটা তোমার প্রশ্নে হচ্ছে দুইটা দেওয়া থাকবে। তলবের ক্ষেত্রে যে এনটা থাকবে সেটা হচ্ছে তলবের এন, মানে তোমার যখন 10 বছর মেয়াদি বন্ড হয়, সেটা যদি 2 বছর পরেই বন্ডটা কল করে ফেলে, তাহলে কিন্তু তলব মূল্য 2 বছর হবে। তার মানে এনের মানটা তখন আমি 10 না ধরে ধরবো 2। ওকে, এটা শুধু একমাত্র YTCর ক্ষেত্রেই। এই হচ্ছে আমার YTC ম্যাথ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের গহ নাম্বারটা চলে যাব। এটা কিন্তু আমি মুছে ফেলছি। দেখো আমাদের গহ নাম্বারটা যদি শেষ হয়ে যায়, আমরা চলে যাব পরবর্তী যে দুইটি বাকি আছে সে দুটিতে। দেখো কি বলেছে, অঙ্ক দুটি একটু দেখি কি বলেছে, একটু আগে পড়তে হবে। প্রথমে আমরা 1 নাম্বারটা কিন্তু সলভ করে ফেলেছি, 1 নাম্বারটা শেষ। এখন আসি 2 নাম্বার ও 3 নাম্বারটাতে। 3 নাম্বার কি বলেছে, এসিআই কোম্পানি 12% 10 বছর মেয়াদি বন্ড, যার বাজার মূল্য 975 টাকা, যার বাজার মূল্য 900 কত? 75 টাকা, 975 টাকা। ওকে, বলছে লিখিত মূল্য 1000 টাকা। এখন আর কিছু ইনফরমেশন দেওয়া নাই। এসিআই একটা কোম্পানি যার 12% 10 বছর মেয়াদি বন্ড, যার বাজার মূল্য হচ্ছে 975 টাকা। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট একদম অ্যামাউন্ট বলে দিয়েছে, সব কিছু দেওয়া আছে। কি কি? 12%টা হচ্ছে কুপন রেট, 10 বছর হচ্ছে এনের মান, আর আমার যে বাজার মূল্য এটাকে বলা হয় আমার এসবি, আর লিখিত মূল্য হচ্ছে এমবি। ওকে, এই হচ্ছে আমার এসিআই কোম্পানি। এবার আসি 3 নাম্বার কোম্পানি, এটা কি বলেছে, বিডি কোম্পানি 9% 5 বছর মেয়াদি বন্ড, যার বর্তমান বাজার মূল্য 1200 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। এটাও একটি সেম ইনফরমেশন দিয়েছে, যার 9% কুপন রেট, 5 বছর মেয়াদি, আর বাজার মূল্য মানে এসবিটা হচ্ছে 1200 টাকা, আর লিখিত মূল্য মানে এমবিটা হচ্ছে 1000 টাকা। এই হচ্ছে আমার 2 আর 3 এর ইনফরমেশন। এখন আমার অঙ্কে কি বলেছে সেটা আগে পড়ি। অঙ্কে বলেছে বিনিয়োগ সিদ্ধান্ত মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের উপর ভিত্তি করে নিতে বলেছে। কথাটা একটু খেয়াল করে শুনেন, কি বলেছে, বিনিয়োগ সিদ্ধান্ত
বিনিয়োগ সিদ্ধান্ত মেয়াদ পূর্তিতে আয়ের হারের উপর ভিত্তি করে নিতে বলেছে। মেয়াদ পূর্তিতে আয়ের হার এর উপর ভিত্তি করে নিতে বলেছে। সর্বোচ্চ আয়ের হার মানে YTM মানে কি, মেয়াদ পূর্তি মানে হচ্ছে YTM বের করে, মেয়াদ পূর্তি আয়ের হার মানে YTM নির্ণয় করে দুইটা কোম্পানির YTM এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে বলেছে। আয়ের হার যত বেশি সেই কোম্পানিতে আমি বিনিয়োগ করব। আমার বিনিয়োগ করলে আয় বেশি হবে, ওই কোম্পানির আয়ের হার বেশি ওই কোম্পানিতে বিনিয়োগ করব। ওকে, তাহলে আমার ACI আর BD দুইটারই কি বের করতে হবে, YTM। তো আমি একটা করব, বাকি একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, গহ নম্বরে আমরা প্রথমে করব ACI কোম্পানি এর YTM নির্ণয় করা হলো। ওকে, প্রথমে আমরা ACI কোম্পানির YTM নির্ণয় করব। প্রথমে কি লিখব, আমরা কি জানি YTM, যেটা বাংলায় বলা হয় মেয়াদ পূর্তিতে আয়ের হার। ওকে, এই YTM এর সূত্রটা কি, মেয়াদ পূর্তিতে আয়ের হার মানে YTM। এই YTM এর সূত্রটা কি একটু দেখি, আমি একটু লিখছি এখানে, I প্লাস MB মাইনাস SB ডিভাইডেড বাই N, আবার MB প্লাস SB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এই হচ্ছে YTM এর সূত্র, তাই না? এখন আমার এখানে প্রথমে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। প্রথমে আমার MB কত, মানে আমার লিখিত মূল্যটা কত, প্রশ্নে বলেই দিয়েছে যে ACI কোম্পানির লিখিত মূল্য কত, 1000 টাকা। আর আমার কুপন রেট কত, আমার প্রশ্নে বলেই দিয়েছে ACI কোম্পানির কুপন রেট হচ্ছে 12%। তার মানে আমার আয় বের করতে হবে 1000 টাকা ইন্টু 12%, কত বের হয়ে যায়, 120 টাকা। ওকে, এই হচ্ছে আমার বের করার জিনিস। এবার আমি MBটাও বের করেছি। SBটা কি, SBটা হচ্ছে বাজার মূল্য বা লিখিত মূল্য। প্রশ্নে বাজার মূল্য কত দেখো, 975 টাকা। ওকে, N হচ্ছে কত বছর, ACI কোম্পানি কত বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, তার মানে N এর মান 10 বছর। এখানে কিন্তু তলবের কোনো কিছু নাই, বলেছি মেয়াদ পূর্তি, তার মানে YTM। ওকে, তো এই হচ্ছে ইনফরমেশন দেওয়া। এখন আমি জাস্ট বসাবো। দেখো, প্রথমে আমি আয় বের করেছি কত, 120 যোগ MB কত আমার 1000, আর আমার SB কত 975, আর N এর মান কত 10। ঠিক অনুরূপভাবে আবার 1000কে যোগ করব 975-এর সাথে, আর 2 দিয়ে ভাগ দিব। যখন আমি এই সম্পূর্ণ অংশটি করব, আমার উপরে চলে আসবে হচ্ছে, আমার উপরে চলে আসবে 1.225 এই অ্যামাউন্ট, এবং নিচে আমার চলে আসবে 987। এটা সম্পূর্ণ তোমরা বাসায় করবে, খুব সুন্দর করে আস্তে আস্তে সিরিয়ালি করবে, তাহলে চলে আসবে 12.41%। এটা হচ্ছে আমার YTM বের করা হয়ে গেল। দেখো, আমরা কিন্তু সুন্দর করে ACI কোম্পানির YTM বের করে ফেলেছি। আমি কিন্তু সার্ফ একটা লাইন করেছি, তোমরা কিন্তু এই 2টা লাইন করলে হবে না, তোমাদের সর্বোচ্চ 3টা লাইন করতে হবে, মানে সমান চিহ্ন 3টা থাকতে হবে। এখানে 1 2 3 4, তোমাদের আরও 2টি বাড়াইতে হবে, মানে 6টা করতে হবে সমান চিহ্ন। ওকে, প্রথমটা তো সূত্রই থাকবে, দ্বিতীয়টার ব্যাখ্যা, তৃতীয়টা হচ্ছে ক্যালকুলেশন, আরও একটু ক্যালকুলেশন দেখিয়ে তারপর লাস্টে গিয়ে অ্যান্সার বসাবে। আমি শর্টকাটে করেছি সময় স্বল্পতার কারণে। তাহলে এই হচ্ছে আমাদের YTM বের করার বিষয়। আশা করি এই YTMটা তোমরা, ACIটা আমরা বের করে দিয়েছি, তোমরা শুধু BD কোম্পানিটা বের করবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার। তো আজকে এই পর্যন্তই। এই জাতীয় যে উদাহরণগুলো রয়েছে বইয়ে শেষ করে ফেলবে, আর সমস্যা থাকলে উদাহরণ আগে সলভ করো, কারণ উদাহরণে সমস্যাগুলো যে সমাধান সেটা করা আছে, তো দেখে দেখেও করলে বুঝতে পারবে অনেকটা। পাশাপাশি আমার টিউটোরিয়ালটা রাখবে, দুইটা মিলে একসাথে বই নিয়ে বসবে। সমস্যা হবে অবশ্যই, সেটা সমাধান করব আমরা, আসবে তবে সমস্যার সমাধান হবে, না আসলে তো সমস্যার সমাধান হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।